সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির। ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে বলছেন ফয়জুল করিম। জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল, দুশ্চিন্তায় ভারত। এবং সর্বশেষ জানাবো 5 কোটি টাকার সম্পদ ও প্লট জালিয়াতির মামলায় ফাঁসলেন বিচারপতি মানিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে দলটি। সালাউদ্দিন বলেন, 29টি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশ সহ মোটা দাগে 6টি মতামত পাওয়া গেছে। সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে 19টি বিষয় চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি নির্বাচন কমিশন যেই রোডম্যাপ ঘোষণা করছে সেই অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। শুধু নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। ফজলুল করিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফজলুল করিম বলেন, আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করে আসছি। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশি শক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না, সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। তিনি আরো বলেন, আমরা সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে চিন্তা করতেছি। আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। এখানে প্রশাসন যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনের সংস্কার না হলে, প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল, দুশ্চিন্তায় ভারত। ভারতের প্রতিবেশী নেপালে সহিংস বিক্ষোভে সরকার পতন হয়েছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 20 জনেরও বেশি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। প্রতিবাদকারীরা পার্লামেন্টে হামলা চালিয়ে কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হয় এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়। অনেকেই বলেন, কাঠমান্ডুর এই দৃশ্যটা অনেকটা গত বছর বাংলাদেশের অস্থিরতা কিংবা 2022 সালে শ্রীলঙ্কার পরিস্থিতির মতো। ভারতের বিশেষ নজর, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ ভালো, কারণ দুই দেশের মধ্যে ঐতিহাসিক, কৌশলগত ও অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। নেপালের সঙ্গে ভারতের 1750 কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক, তরুণদের প্রাণহানি আমাকে ব্যথিত করেছে। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মন্ত্রিসভায় সহকর্মীদের নিয়ে জরুরি বৈঠকও করেন। বিশ্লেষকরা বলছেন, যেভাবে 2022 সালে শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতায় ভারত অপ্রস্তুত হয়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে অলির দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। ভারতের জন্য কৌশলগত গুরুত্ব, নেপালের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেন, চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড নেপালের সীমানার উপরেই অবস্থান করছে। ইন্দো-গঙ্গেয় সমভূমির প্রবেশের পথ সরাসরি নেপালের ভেতর দিয়ে গেছে। ভারতে আনুমানিক 35 লাখ নেপালি কাজ করেন বা বসবাস করেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
1950 সালের চুক্তির অধীনে নেপালিরা ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে যেতে বা কাজ করতে পারেন। এছাড়া প্রায় 32,000 খড়গা সেনা বিশেষ চুক্তির ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। নেপালের মুক্তিনাথ মন্দির সহ বহু হিন্দু তীর্থস্থান ভারতের ভক্তদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। অপরদিকে কাঠমান্ডু ভারতের রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দুই দেশের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য 8.5 বিলিয়ন ডলারেরও বেশি। চীন ভারত প্রতিযোগিতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ, বিশ্লেষকরা মনে করছেন নতুন সরকার বা নেতৃত্বে কে আসবে তা এখনো স্পষ্ট নয়। ভারতকে খুব সাবধানে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো আরেকটি পরিস্থিতি তৈরি না হয়। নেপাল ও ভারতের মধ্যে অতীতে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ছিল। 2019 সালে ভারতের মানচিত্রে নেপাল দাবি করা এলাকা যুক্ত হয়, বিরোধ তীব্র হয়। পরে নেপাল নিজস্ব মানচিত্র প্রকাশ করে। ভারত ও চীন সম্প্রতি বিতর্কিত সীমান্তের এক পয়েন্টে বাণিজ্য পুনরায় শুরু করেছে, যা নিয়েও নেপালের আপত্তি রয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা থাপলিয়াল বলেন, নেপালে তরুণদের জন্য সুযোগ কম। ভারত যদি বেশি ফেলোশিপ ও কর্মসংস্থানের সুযোগ দেয় তাহলে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা কার্যত অচল হয়ে পড়ায় প্রতিবেশী অঞ্চলে একের পর এক রাজনৈতিক অস্থিরতা সামলানো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেহতা বলেন, ভারত বড় শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু সেটি অর্জন করতে হলে আগে নিরাপদ ও স্থিতিশীল প্রতিবেশ নিশ্চিত করতে হবে। 5 কোটি টাকার সম্পদ ও প্লট জালিয়াতির মামলায় ফাঁসলেন বিচারপতি মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অবৈধ সম্পদ অর্জন ও তা মানি লন্ডারিং এবং জালিয়াতি করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে। মামলার বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,39,66,820 টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক তার দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে রাজুকের প্লট জালিয়াতির মামলায় AHM শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 7 জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামি হলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, রাজুক সদস্য আবু বক্কর সিকদার, M মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান GM জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাবেক আব্দুল হাই। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে মিথ্যা হলফনামা দাখিল করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দকৃত 188-202 নং কোডের 16 নং সেক্টরের 116 নং রাস্তার 036 নং প্লট বরাদ্দ দিয়ে পরবর্তীতে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে ওই প্লট হস্তান্তর করার অনুমতি দিয়ে প্লটটি আত্মসাৎ করেছে। দণ্ডবিধি 1860-এর 409-420 বা 109 ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় মামলাটি করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাল মামুন বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালাতে গিয়ে 2024 সালের 23 আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশের হাতে আটক হন সাবেক বিচারপতি মানিক। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আটকের পর 54 ধারায় মানিককে গ্রেফতার দেখানো হয়। পরে দায়ের করা 6টি হত্যা মামলায় তাকে আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়। বিচারপতি শামসুদ্দিন মানিকের বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। সেখানে মানিকের একাধিক বাড়িও রয়েছে। 2012 সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। এছাড়া 2015 সালে অবসর গ্রহণের পর লন্ডনে ফের হামলার শিকার হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।